ডাইনি। এই শব্দটার সাথে মানব সভ্যতার জন্ম লগ্ন থেকে পরিচিত। সময়ের সাথে সাথে সভ্যতা নিজের রূপ পাল্টেছে, তবে যেটা পাল্টাতে পারেনি সেটা হলো সৃষ্টির কিছু কিছু নৃশংস ভয়াবহতা ছেড়ে আসতে। তারা যেন ছায়ার মতোই লেগে রয়েছে এই জগতের সাথে। ডাইনি তেমনই একটি দুর্বোধ্য এবং অতি প্রাকৃতিক বিষয়, যা আজকের গল্পের মুখ্য চরিত্র প্যারাসাইকোলজিস্ট তপনবাবু এবং তার ছাত্র বীরেনের জীবনের সাথে হঠাৎই জড়িয়ে পড়েছে। কি হবে এর পরিণতি? তপনবাবু কি পারবেন নিজের ও নিজের ছাত্রের প্রাণ রক্ষা করতে? জানতে হলে শুনতে থাকুন আজকের বিশেষ গল্প, মলয় বর্ধনের লেখা ডাইনি। কথায় আছে রক্তচোষা ডাইনিরা খুব ভয়ানক হয়, কিন্তু কখনো শুনিনি যে তারা মানুষের মুন্ডু কেটে খেয়ে নেয়। এটা কি সত্যি স্যার? তপনবাবু বললেন, আগে কখনো তো এমনটা শুনিনি। আমার গত 20 বছরের প্যারানর্মাল অ্যাক্টিভিটির কাজে এই প্রথম ঘটনা পীরেন। তাহলে কি ডাইনির ঘটনাটা রটনা নাকি স্যার? তপনবাবু নীরব থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, এমনটা নয় বীরেন। আমাদের চোখের সামনে যেটা আমরা দেখতে পাই সেটাই কি সব সময় বাস্তব হয়? আর যেটা দেখতে পাই না সেটা কি এই পৃথিবীতে নেই? আছে তো। তাই রটনা বলে কোনো কিছুই উড়িয়ে দেওয়া চলে না যতক্ষণ না বাস্তবে তার কোনো প্রমাণ না মেলে। বীরেন একটু ইতস্তত করছিল দেখে তপনবাবু বীরেনকে বললেন, বীরেন, তোমাকে সেখানে যেতেই হবে। জানি কাজে রিস্ক আছে, কিন্তু তুমি তো আমার সব থেকে সাহসী একজন ছাত্র। অবশ্য তোমাকে সেখানে আমি একা ছাড়ব না, আমিও যাব তোমার সাথে। কারণ ঘটনাটা সত্যি কি না তা আমায় যাচাই করতে হবে। আচ্ছা স্যার, সবই তো বুঝলাম, কিন্তু ঘটনাটির পূর্ণাঙ্গ বিবরণ আপনার সামনে কিভাবে এসেছে এটা একটু বলুন। হ্যাঁ, বলছি। বলে তপনবাবু বললেন, একটু দাঁড়াও, চিঠিটা বার করি। তপনবাবু একটি ডায়েরির থেকে একটা চিঠি বার করে বলতে শুরু করলেন, রাজস্থানে আমারই এক ছাত্র, তার নাম তপস। সে রাজস্থানে গিয়েছিল প্রায় 2 মাস আগে একটা ট্যুর করতে। সে সেখানকার এক অদ্ভুত ঘটনার কথা আমাকে চিঠিতে উল্লেখ করেছিল বটে, তবে সে খুব সন্ত্রস্ত এবং ভীত, সে কথাটাও চিঠিতে বলেছিল। কিন্তু কি এমন ঘটলো যে সে এতটা ভীত হয়েছিল স্যার? সেটাও চিঠিতে তাপস বলেছে। তবে এখন তুমি এসো, এই চিঠির কথা নয় পরে শুনবে। আচ্ছা, তাহলে আজ উঠি স্যার। আমাকে কিছু জিনিস কিনে নিতে হবে, তারপর ট্রেনের টিকিট কাটতে হবে। দুটো গেটো, আমাকেও সব তথ্য জোগাড় করে নিতে হবে। আর নিতে হবে একটা অমূল্য জিনিস, যেটা না হলে আমরা বিপদে পড়বই পড়ব। কি স্যার সেই জিনিসটা? তপনবাবু একটু হেসে বললেন, দাঁড়াও দাঁড়াও, সেটা ক্রমশ প্রকাশ্য, দাঁড়াও। বীরেন নিজের আর তপনবাবুর জন্য টিকিট করতে রওনা দিল। 2 দিন পরেই তপনবাবু তার কিছু অমূল্য প্যারানর্মাল অ্যাক্টিভিটির জিনিস নিয়ে বীরেনের সাথে রওনা দেবেন রাজস্থানের জয়পুরের উদ্দেশ্যে। ভোরবেলা ট্রেন। বীরেন টিকিট নিয়ে হাজির হলে দেখল আগে থেকেই তপনবাবু সেখানে এসে উপস্থিত হয়েছেন। আরে স্যার, আপনি আমার আগেই চলে এসেছেন। যাক, ভালোই হলো। ওই বাসকে কি আছে স্যার? চলো চলো, ট্রেন ছাড়লো বলে। আগে আমাদের ট্রেন ধরতে হবে, তারপর অনেক কথা আছে, চলো। কথা শেষ না হতেই স্টেশনে ট্রেন এসে উপস্থিত হল। ট্রেনটি নামবে একেবারে জয়পুর স্টেশনে। রাজস্থানের জয়পুরে একটি প্রসিদ্ধ পুরনো মন্দির আছে। সেখানে যাওয়ার ট্রেনে দুজনে চাপলেন।
ট্রেনে যেতে যেতে সেই ভয়াবহ ঘটনাটি বর্ণনা করতে লাগলেন তপনবাবু, আর বীরেনও মন দিয়ে সেই গল্প শুনতে লাগলো। তপনবাবু তার ছাত্র তাপসের লেখা পত্রটি পড়ে শোনাতে লাগলেন। ওখানে তাপস বলছে, স্যার, এখানে এমন এক ভয়ানক অনুভূতির টের পেয়েছি যে আমি আপনাকে এই চিঠিটা লিখতে এক প্রকার বাধ্য হলাম। আপনি তো জানেন আমি এমনিতে ভূত টুতে তেমন বিশ্বাসী কোনোদিনই ছিলাম না। এই নিয়ে আপনার সাথে আমার আগে বিস্তর তর্ক হতো, কিন্তু আজ একটা অবাক করা ঘটনা আমার মনে ভয় ধরিয়ে দিতে বাধ্য হলো স্যার। সেদিন অনেক রাত হয়ে গেছিল, প্রায় 2টো হবে। হোটেলটা ছিল রাজস্থানের জয়পুরের সবথেকে পুরনো মন্দিরের পাশে। হোটেলটা ছিল নো স্মোকিং হোটেল, এবং ওই হোটেলেই চেকিং করি আমি বিকেলে। সেখান থেকে বেরিয়ে কিছু দূরে একটা রাস্তার মোড়ে এসে সিগারেটটা ধরাতে যাব, তখন মনে পড়ল দেশলাইটা আমি আনতে ভুলে গেছি। এমন সময় হোটেলের দিকে এগিয়ে যাবার সময় মনে হলো দূরে কেউ একজন আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। প্রথমে আমি তেমন পাত্তা দিইনি। অনেক অন্ধকার, চারিদিক নিস্তব্ধ, কেউ কোথাও নেই দূর দূরান্ত পর্যন্ত। মাঝে মাঝে চিঁচি পোকার ডাক শোনা যাচ্ছিল। তাও মনে হচ্ছিল কেউ একজন এক দৃষ্টে আমার দিকেই যেন তাকিয়ে আছে। আমি পকেটের টর্চটা জ্বালাতেই শিউরে উঠলাম। দেখলাম দূরের রাস্তার ধারে একটা কালো বিড়াল মরে পড়ে রয়েছে, কিন্তু মনে হচ্ছিল ওই জায়গায় একজন মহিলা দাঁড়িয়ে আছে। আমি মরা বিড়ালটার দিকে টর্চ নিয়ে এগিয়ে গেলাম, কিন্তু কি আশ্চর্য, বিড়ালটিকে সেখানে দেখতে পেলাম না। কিন্তু ওই জায়গায় আমার নিজের দেশলাই বাক্সটা দেখতে পেলাম, কারণ ওই দেশলাই বাক্সে আমার নামের প্রথম অক্ষর লেখা আছে। কিন্তু বাক্সটা এখানে এলো দেখে কে কে বলে চেঁচাতে লাগলাম। শরীর তখন ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে। দেশলাই বাক্সটি এলো কিভাবে এখানে, এটা ভাবতে ভাবতে হঠাৎ আমার অনুভূত হলো পিছনে কে যেন দাঁড়িয়ে আছে। আবার পিছনে ফিরে দেখি এক আশ্চর্য কাণ্ড, সেই কালো বিড়ালটি দাঁড়িয়ে আছে। আমার মাথা যেন বন বন করে ঘুরে গেল। মাটিতে লুটিয়ে পড়ে রইলাম কিছুক্ষণ। তারপর হঠাৎ সম্মতি ফিরে পেলাম আর উঠে হাতের টর্চটা খুঁজতে লাগলাম। ওদিকে রাত ক্রমশ আরো গাঢ় হচ্ছে। কিছু দূরে এক ঘন জঙ্গল ছিল, সেখানে কেউ যায় না। জঙ্গলের প্রবেশ পথে এক ধারে একটি বোর্ডে লেখা আছে নো এন্ট্রি, আর তার নিচেই ইংরেজিতে লেখা ডেঞ্জার। দেখলাম সেই বিড়ালটা তার মুখে আমার দেশলাই বাক্সটি নিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। দেশলাই বাক্সটি আমার কাছে একমাত্র সম্বল ছিল না, কারণ আমার টর্চ ছিল। সেটা জ্বালিয়েই মনে সাহস নিয়ে বিড়ালটিকে অনুসরণ করতে লাগলাম আমি। খুব অন্ধকার, একটু যেতেই থমকে গেলাম। দেখি বিড়ালটি একটি শ্মশানের ভিতর প্রবেশ করেছে। জঙ্গলের ভিতর অমন শ্মশানের খোঁজ পেয়ে কৌতূহল আরো বেড়ে গেল। দেখলাম ওখানে সেই কালো বিড়ালটি চলন্ত এক চিতার ভিতর গিয়ে হঠাৎ মিলিয়ে গেল। আর ঠিক তখনই চিতার ভিতর থেকে একটি মেয়ের আর্তনাদ ভেসে এলো। ওই দৃশ্য দেখে আর স্থির থাকতে না পেরে খুব অবাক হয়ে পড়ি কি মরি করে পালিয়ে জঙ্গল থেকে বেরিয়ে হোটেলের দিকে প্রাণপণে ছুটে যাই। ওখানে গিয়ে হোটেলের সবাইকে ওসব ঘটনার কথা বলতেই সবাই আমার কথার উত্তরে বলল, ওই জঙ্গলে কেউ যায় না, ওটা অভিশপ্ত জঙ্গল। যে গেছে সে আর ফিরে আসেনি কোনোদিনও, আর আমি বেঁচে ফিরেছি কারণ আমার নাকি ভাগ্য সুপ্রসন্ন ছিল বলে। আমি সবটা শুনে মনে মনে খুব ঘাবড়ে গিয়েছিলাম। আসলে যে ভূতে কোনোদিনই বিশ্বাস করেনি তার কাছে এমন অলৌকিক ঘটনার চাক্ষুষ দর্শন বেশ ভয়ের হবে তা বলার অপেক্ষা রাখে না। আমি সেদিন রাতে ঘুমাতেই পারিনি।
পরের দিন হোটেলের দুজন গার্ডকে প্রায় জোর করে নিয়ে গেলাম সেই জঙ্গলে। সেখানে গিয়ে দেখি আর এক অবাক কাণ্ড। সেখানে কোনো চিতা বা শ্মশান বলে কিছুই ছিল না, শুধু ছিল আমার সেই দেশলাই বাক্সটি। বাক্সটি সেই জায়গায় পড়ে আছে যেখানে গতকাল রাতে পড়ে থাকতে দেখেছিলাম আমি সচক্ষে। আমাকে সবাই প্রায় অবিশ্বাস করে সেই হোটেল থেকে যেতে বলে দিল। বলল আমি নাকি হোটেলের নাম ও তাদের ওখানকার নাম বদনামের উদ্দেশ্যে সব বানিয়ে বলছি। কিছুতেই ঘটনার কাউকে বিশ্বাস করাতে পারলাম না স্যার, তাই আপনাকে এই চিঠিটা লিখে সব জানালাম। যা চোখে দেখেছি তা কাল্পনিক নয়, এর প্রমাণ আমার নামাঙ্কিত দেশলাই বাক্সটি সেখানে ছিল। কিন্তু কেউ আমার কথায় বিশ্বাস করছে না স্যার। আপনি দ্রুত এসে এখানে এই অদ্ভুত ঘটনার প্রত্যক্ষ করুন এবং আমাকে বাঁচান, এটাই চাই স্যার। বীরেন চিঠির সবটা শুনে খুব আশ্চর্য হলো। এত কিছু হবার পর কেউ কোনো স্টেপ নিল না, সবাই তাপসকেই দুষলেন। আমাদের ওখানে গিয়েই দেখতে হবে এই ঘটনার পিছনে আসল সত্যতা কি। সেটা খুঁজতেই তো যাচ্ছি আমরা। আমার চিন্তা কিন্তু অন্য জায়গায়। সেটা হলো তাপস ওই জঙ্গলে প্রবেশ করেছে, সেটা জেনেও কেউ ওর ক্ষতি না করে ওকে ছেড়ে দিল কি করে এবং কেন? ও বেঁচে ফিরেছে এতে আমি খুশি বটে, কিন্তু যে ঘটনার বিবরণ পেলাম সেটা সত্যি হলে ওর প্রাণের যথেষ্ট বিপদ ছিল সেদিন। ওর 2 মাস আগের এই চিঠি পাওয়ার পর আর কোনো চিঠি আমি পাইনি, এটাও আমাকে খুব চিন্তায় ফেলে দিয়েছে। যাই হোক, আমাদের খুব সতর্ক হয়ে কাজটা করতে হবে বীরেন। স্যার, তাপস জয়পুরের যেই পুরনো মন্দিরের কথা উল্লেখ করেছে, সেখানে গেলে নিশ্চয়ই কোনো সূত্র পাবো আমরা। হ্যাঁ, মন্দিরের কিছু দূরেই হোটেলটা। ওখানে গিয়ে আগে আমাদের সব জানার চেষ্টা করতে হবে। নানা আলোচনার মধ্যে হঠাৎ একটা বড় ঝাঁকুনি হলো। ট্রেন জয়পুর স্টেশনে এসে থামল। বীরেন ও তপনবাবু স্টেশন থেকে নেমে দেখল অদূরে একটি গ্রাম দেখা যাচ্ছে। ওখানে দুজনে গিয়ে খোঁজ নিতে শুরু করলো। খোঁজ নিতেই জানা গেল জয়পুরের এক প্রসিদ্ধ মন্দিরের কথা, যার সামনে একটি হোটেল গড়ে উঠেছে। ওখানে আসলে গ্রামের নাম খেজরলি। গ্রামটি জয়পুরের মধ্যে সব থেকে বড়। ওই গ্রামের শেষ প্রান্তে আছে ওই মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকায় আছে বিশাল ঘন জঙ্গল। গ্রামের মানুষেরা ওই জঙ্গলকে অভিশপ্ত বলে। তপেনবাবু এবং বীরেন দুজনেই জয়পুরের সেই পুরনো মন্দিরের কাছে হোটেলে গিয়ে উঠলেন। হোটেলে জিজ্ঞাসা করতেই তারা জানতে পারলেন যে মাস 2 আগেই তাপসকে তারা হোটেল থেকে চলে যেতে বলার পর থেকে আর সেই হোটেলে সে ফিরে আসেনি। তপনবাবু এবং বীরেন খুব শঙ্কিত চিত্তে গেলেন জয়পুরের অন্যতম সব থেকে প্রাচীন সেই মন্দিরের সন্ধানে, যার উল্লেখ তাপস চিঠিতে করেছিল। মন্দিরের পথ চলতে গিয়ে রাস্তার ধারে একটু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন তপনবাবু। কে যেন তাদের পিছু পিছু নিচ্ছে বলে মনে হলো তার, কিন্তু পিছনে যে কেউ নেই। এভাবে পথ চলতে চলতে দুপুর গড়িয়ে বিকেল নেমে এলো। পথ আর শেষ হয় না। এভাবে সন্ধ্যা নেমে আসছে দেখে দুজনে পা চালাতে শুরু করলো। এভাবে যেতে যেতে সেই মন্দিরের দেখা পেলেন তপনবাবু ও বীরেন। গাছপালায় আচ্ছাদিত হয়ে রয়েছে বহু প্রাচীন সেই মন্দিরটি। তপনবাবু মন্দিরের ভিতরে গিয়ে দেখলেন মন্দিরের প্রায় ভগ্ন দশা। সেখানে একটি শিবলিঙ্গ আছে, আর তার একপাশে বসে রয়েছেন লম্বা দাড়িওয়ালা এবং বিশাল জটাধারী ধ্যানমগ্ন এক সাধু বাবা। তপনবাবু মন্দিরের ভিতরে প্রবেশ করতেই সাধু বাবা তপনবাবুর দিকে এক দৃষ্টে তাকিয়ে বললেন, কারুর খোঁজ করতে এসেছিস বেটা? তপনবাবু একটু বিস্মিত হয়ে বললেন, হ্যাঁ বাবা, আমরা যার খোঁজ করছি তার নাম তাপস। আমার ছাত্র, উঁচু লম্বা এবং মাঝারি গড়ন। তবে তার খোঁজ করতে করতে আমরা এখানে আসি, কারণ সে আমাদের এই মন্দিরেরই খোঁজ দেয় তার চিঠিতে। কিন্তু সেটা 2 মাস আগে। এখানে এসে তার খোঁজ করলেও সে এখন নিরুদ্দেশ। সাধু বাবা বললেন, উনি কে? উনি কি তোর ছাত্র বীরেন? বীরেন বাইরে দাঁড়িয়ে থেকে সমস্ত কথা শুনছিল।
সাধু বাবার মুখে তার নাম শুনেই আশ্চর্য হয়ে ভিতরে প্রবেশ করে প্রশ্ন করল, বাবা, আপনি আমাকে চেনেন নাকি? আমার নাম কি করে জানলেন? ওহে বীরেন, ইনি ত্রিকালদর্শী বাবা। ইনি যে সবটা জানবেন সেটাই তো স্বাভাবিক। বাবা, আপনি কি আমাদের তাপসের খোঁজ দিতে পারবেন? আমরা এই মন্দির সংলগ্ন জঙ্গলে গিয়ে একবার খোঁজ নিতাম তাহলে। ওরে, তোরা যাকে খুঁজছিস তাকে আর পাবি কোথায়? তার অস্তিত্ব এই পৃথিবীতে যে আছে সেটাই তো ঠাউর করে উঠতে পারছি না আমি। যুগ বলে অনেক কিছু সম্ভব কিনা, কিন্তু তোর ওই ছাত্রের খোঁজ দিতে আমি পারলাম না। কি জানি সে আদৌ জীবিত আছে না মারা গেছে। পরক্ষণে সাধু বাবা বললেন, তোরা কিন্তু এই জঙ্গলে যাস নে, গেলেই সাক্ষাৎ মৃত্যুকে সামনে পাবি। তপনবাবু জানতে চাইলেন, জঙ্গলে কি এমন আছে যে ওখানে যেতে সবাই ভয় পায়? সাধু বাবা উত্তর দিলেন, ওখানে এক ডাইনি থাকে রে, খুব ভয়ানক সেই ডাইনি। জঙ্গলের বাইরে বেরোতে পারে না, কারণ এই পবিত্র মন্দির। আজ থেকে প্রায় 150 বছর আগে ওই ডাইনিকে লোকালয়ে আসতে না দেবার উদ্দেশ্যে এখানকার এক যোগী এই মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দির অতি পবিত্র। এখানে ভূত, প্রেত, পিশাচ, ডাইনি যে কোনো অপশক্তি হোক না কেন কেউ আসতে পারে না। যে যোগী এই মন্দির তৈরি করেছিলেন তিনি আর কেউ নন, তিনি ছিলেন আমার গুরুদেব অম্বরনাথ। আমি ওনার শিষ্য হয়ে এই মন্দির আগলে পড়ে রয়েছি। রোজ গুরুদেবকে স্মরণ করে ধ্যান করি। বলতে নেই, আমি আজও অক্ষত রয়েছি আমার গুরুর আশীর্বাদেই। পরক্ষণে সাধু বাবা সজাগ হয়ে বললেন, তোরা ওখানে গেলেই তোদের বিপদ বাড়বে। ওই ডাইনি বিড়ালের ছদ্মবেশে মানুষদের কাছে ধরা দেয়, তারপর ওর মায়াতে জঙ্গলে নিয়ে গিয়ে তাদের রক্ত চুষে নিয়ে মুন্ডু কেটে খেয়ে নেয়। আমিও একদিন সেই জঙ্গলে গিয়ে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছিলাম। সেদিন ছিল ঘোর অমাবস্যার রাত। ঠিক রাত 2 প্রহরে ও জঙ্গল থেকে বেড়াল বেশে বেরিয়ে যায় ওর শিকার খুঁজতে। এমন সময় আমার সামনেও চলে আসে। আমি আমার গুরুদেবের দেওয়া মন্ত্রশক্তি বলে ওর অপচেষ্টা রুখে চলে আসতে সক্ষম হই। তবে ওই ডাইনি এই মন্দিরের সামনে আসতে পারে না, তাই এই মন্দির সংলগ্ন এলাকায় কেউ আসে না, পাছে ডাইনির খপ্পরে পড়ে। আমি এই মন্দিরের ভিতরে দীর্ঘ 100 বছর তপস্যা করে গুরুর আশীর্বাদে কিছু তন্ত্রশক্তি লাভ করেছি, তাই ওই ডাইনি চেয়েও আমার কোনো ক্ষতি করতে পারেনি। তোমরা সাধারণ মানুষ, ওখানে গেলেই মারা পড়বে, আর আমি তোমাদের কোনো ক্ষতি হোক সেটা চাই না। কিন্তু এও কি সম্ভব? বলল বীরেন। ডাইনি এগুলো কি সত্যি আছে নাকি সব রটনা? তোর মনে বড়ই অবিশ্বাস বেটা। ডাইনি আছে। আজ থেকে 150 বছর আগের ঘটনা। একটি মেয়েকে অপবাদ দিয়ে পুড়িয়ে মারে এই গ্রামের কিছু লোকেরা ওই জঙ্গলে। তখন থেকেই ওই জঙ্গলে যারাই গিয়েছে তারা বেঁচে ফিরে আসতে পারেনি। তপনবাবু জানতে চাইলেন, কি সেই অপবাদ এবং সেই ঘটনা কি যার জন্য মেয়েটিকে মরতে হয়েছে? সাধু বাবা তখন পুরো ঘটনাটি তাদের সামনে তুলে ধরলেন। বললেন, তবে শোন, ঘটনাটা ঘটেছিল আজ থেকে 150 বছর আগে। এই গ্রামে খুব সুন্দর দেখতে কম বয়সী একটি মেয়ে ছিল। গ্রামের ওই জঙ্গলেই ছিল তার বাড়ি। জঙ্গলে এক কাঠুরের মেয়ে ছিল সে, নাম ছিল মিঠু। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল মেয়েটির। এদিকে ভালো পাত্র জুটছিল না। ওর বাবা এই নিয়ে বেশ চিন্তায় ছিলেন। গ্রামের লোকেরা মেয়েটিকে একটি গাছের সাথে বিয়ে দেবে বলে ঠিক করে। তাদের কুসংস্কার ছিল গাছের সাথে বিয়ে হলে মেয়েটির একটি ভালো পাত্রের সাথে বিয়ে হবে। সেই সময় গ্রামে ছিল বৃষ্টির আকাল, চাষাবাদ তেমন হচ্ছিল না।
গ্রামের মানুষ কোনো রকমে নিজেদের দিন গুজরান করছিলেন। এই খারাপ পরিস্থিতিতে এক ব্যক্তি গ্রামের নতুন সদস্য রূপে আসে। সে নিজেকে জয়পুরের রাজার আত্মীয় বলে পরিচয় দেয়। দেখতেও বেশ সুদর্শন ছিল ছেলেটি। ছেলেটি গ্রামবাসীদের কেমন যেন সম্মোহন করে নিয়েছিল। ছেলেটি যা বলতো গ্রামবাসীরা তাই তাই করত। আসলে সে ছিল শয়তানের ভক্ত। তন্ত্র বলে ছেলেটি নিজের বয়স অনেকটা কমিয়ে যুবকের বেশে থাকত। ছোট ছেলে মেয়েদের ফাঁসিয়ে নিয়ে গিয়ে একটি গুহায় বলি দিয়ে দিত নিজের স্বার্থ সিদ্ধির জন্য। আসলে সেটা করলে সে অমর হবে এবং শয়তানকে প্রতিষ্ঠিত করবে সেই গ্রামে। আর সে গোপনে গ্রামের জঙ্গলে গিয়ে ধ্যান করত। অমর হবার বাসনা নিয়ে করত সে তন্ত্র সাধনা। একদিন গভীর রাতে এমনই একটি গ্রামের মেয়েকে ভুলিয়ে নিজের গুহায় নিয়ে গিয়ে বলি দিতে নিয়ে গেলে সেটা দেখে ফেলে মিঠু আড়াল থেকে। মেয়েটিকে বাঁচানোর জন্য মিঠু ছেলেটির পিছু নেয়। মিঠু ওই গুহায় প্রবেশ করে দেখে তার বয়সী অনেক মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে সেখানে। চারিদিকে রক্তে ভেজা অনেক মেয়ের কাটা মুন্ডু ও কঙ্কাল পড়েছিল সেখানে। গ্রামের মেয়েদের নিরুদ্দেশ হবার কারণ মিঠু বুঝতে পারে। আঁতকে ওঠে সে। পড়ি কি মরি করে রাতের অন্ধকারে সেখান থেকে পালিয়ে গিয়ে নিজের বাবাকে সবটা বলে মিঠু। মিঠুর বাবা গ্রামের বাকি লোকদের ডেকে ওই গুহায় নিয়ে গিয়ে দেখেন এক অবাক কাণ্ড। মিঠু ওই গুহায় একটি মেয়েকে কুপিয়ে মেরে ওর রক্ত খাচ্ছে। গ্রামবাসীরা তা দেখেই মিঠুকে জোর করে বেঁধে নিয়ে আসে ওই গুহা থেকে জঙ্গলে, এবং সত্য ঘটনা কি তা বিচার না করেই ওকে জ্যান্ত পুড়িয়ে মারে ডাইনি অপবাদে। গ্রামবাসীদের এহেন কাজের জন্য মিঠুর অতৃপ্ত আত্মা বাধা পড়ে ওই জঙ্গলে। এগুলো ঘটেছিল সেই ছেলেটির জন্য যে শয়তানের দাস ছিল। ছেলেটি মিঠুকে তার জাদু বলে সম্মোহন করে ওকে দিয়ে ওসব ঘৃণ্য কাজ করিয়েছিল। সেটা মিঠু বা মিঠুর বাবা ঘুণাক্ষরেও টের পায়নি। ছেলেটি বেশ কিছুদিন পরে একদিন ওই জঙ্গলে আবার প্রবেশ করে। তখন ছিল অমাবস্যার রাত। ওই জঙ্গলে মিঠুর অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেবার জন্য ছেলেটির পিছু ধাওয়া করে। তখন ছেলেটি প্রাণ বাঁচাতে ওর শয়তানি শক্তির দ্বারা ওকে জঙ্গলে বেঁধে দেয়, যাতে ওই জঙ্গল থেকে আর বেরোতে না পারে। ওই ঘটনার অনেক বছর পর আমার গুরুদেব পদার্পণ করেন এই গ্রামে। উনি ত্রিকালদর্শী ছিলেন। উনি গ্রামবাসীর অনুরোধে ডাইনির হাত থেকে গ্রামকে বাঁচাতে সেই জঙ্গলে গিয়ে আসল ঘটনাটা বুঝতে পেরে গিয়েছিলেন। এরপর সেই জঙ্গলে যেই যেত সেই মারা পড়েছে ওই ডাইনির হাতে। গ্রামের সবাই আমার গুরুদেবের শরণাপন্ন হন ডাইনির প্রকোপের হাত থেকে বাঁচতে। তখন গুরুদেব তার মন্ত্র বলে জঙ্গলের চারপাশে একটা গণ্ডি কেটে দেন, যাতে কেউ সেখানে প্রবেশ না করে, আর এই মন্দির স্থাপন করেন। হয়তো তোমার ছাত্র তাপস রাতের অন্ধকারে সেই জঙ্গলে প্রবেশ করে বসে, আর তাতেই সেই ডাইনির অভিশাপ আবার আগের মতো নেমে আসে। কিন্তু বাবা, আমার ছাত্র তাপস তাহলে কি করে ওই জঙ্গলে প্রবেশ করেও প্রাণে বেঁচে গেল? মনে সন্দেহের মেঘ জমতে শুরু করলো বীরেন এবং তপন বাবুর। সাধু বাবা বললেন, তোদের কেন মনে হয় তোর ওই ছাত্র বেঁচে আছে? ডাইনির হাত থেকে আজ অব্দি কোনো সাধারণ মানুষ বেঁচে ফিরতে পারেনি। তপনবাবু এবং বীরেন ঠিক করলেন সেই রাতেই তারা সেই জঙ্গলে প্রবেশ করবেন। তার আগে শিব মন্দির থেকে নিয়ে যাবেন সেই মন্দির সংলগ্ন মাটি, কারণ মন্দিরের আশেপাশে সেই ডাইনি আসতে পারে না। মন্দিরের সেই পবিত্র মাটি একটি লাল থলিতে পুরে মন্ত্র ফুঁকে দিলেন সাধু বাবা, আর সতর্ক করে বললেন, সাবধান, কোনো মতেই এই মন্ত্রপুত থলে নিজের থেকে আলাদা করবি না। তপনবাবু ঘড়ি দেখতে থাকলেন। তাপস চিঠিতে উল্লেখ করেছিল একটি বিশেষ প্রহরের। সময়টা রাত 2টো। ওই সময়ই ডাইনি বিড়াল বেশে জঙ্গল থেকে বেরোয় শিকার করতে। তপনবাবু সাধু বাবার কাছে জানতে চাইলেন ডাইনিকে শেষ করার কিছু উপায় আছে কিনা। ডাইনি অপবাদে যে মেয়েটিকে মেরে ফেলা হয় সেই মেয়েটি মারা যায় ঠিক ওই অমাবস্যার রাতে।
সময়টা ছিল ওই রাত 2টো। এই জন্যই ওই বিশেষ প্রহরে ওই ডাইনি দেখা দেয় যে বা যারা ওই জঙ্গলের ধারে যায়। ওকে বশ করা বা শেষ করা খুব কঠিন, কারণ ওর শরীর পুড়ে খাক হয়ে গিয়েছে। মরে যাবার আগে মেয়েটিকে যারা জ্যান্ত জ্বালিয়ে দেয় তাদের অভিশাপ দিয়েছিল যে সে সেই জঙ্গল ছেড়ে কোনো দিনও যাবে না, আর যে বা যারা সেই জঙ্গলে প্রবেশ করবে মারা পড়বে। ওই ডাইনির খপ্পরে পড়লে মৃত্যু নিশ্চিত। তবে ডাইনিকে ওই জঙ্গল থেকে পবিত্র এই মন্দিরের কাছে আনতে পারলে মন্দিরের পবিত্র মাটির স্পর্শে ওর আত্মার শান্তি হবে। আমাদের যে করেই হোক ওই ডাইনিকে জঙ্গলের বাইরে এই মন্দির চত্বরে টেনে নিয়ে আসতেই হবে। কিন্তু কি করে? মানে এটা তো প্রায় অসম্ভব। ওটা একটা অপশক্তি, আর আমরা সাধারণ মানুষ। সাধু বাবা বলে উঠলেন, আমরা নিজেদের সাধারণ মেনে হার মেনে নিই আগেই। লড়াই করতে চাই না, ভয় পাই, তাই আমাদের পরাজয় হয়। ঈশ্বরে যিনি বিশ্বাস করেন তার বিজয় সর্বদা হয়। এই বলে সাধু বাবা বীরেন এবং তপন বাবুকে মন্দিরের শিবলিঙ্গের উপরের একটি বেলপত্র দিয়ে বললে, এই বেলপত্র যদি কোনোভাবে ওই ডাইনির দু চোখের মাঝে স্পর্শ করিয়ে দেওয়া যায়, ডাইনি তোমাদের বশ হবে, আর হয়তো ও আর এই জগতে থাকতে চাইবে না, কারণ এই বেলপত্র ছোঁয়ানো মানে সাক্ষাৎ মুক্তি। এরপর হয়তো এই জগৎ ছেড়েও চলেও যাবে, ওর আত্মার শান্তি হবে। দুজনেই সাধু বাবার চরণ স্পর্শ করে প্রণাম নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। রাত তখন 2টো বাজে প্রায়। অমাবস্যার রাত আরো গভীর হলো। তপনবাবু বীরেনকে নির্দেশ দিলেন যে সাধু বাবার দেওয়া পবিত্র মাটি ওর সাথে রাখতে, কিন্তু বীরেন এসব বিশ্বাস করতো না তেমন মন থেকে, তাই সে তা নিতে অস্বীকার করল। তপনবাবু বুঝিয়েও বীরেনকে সেগুলো নিতে বাধ্য করতে পারলেন না। তবে তপনবাবু সেই বেলপাতাটি নিয়ে নিজের কাছেই রাখলেন। তপনবাবু এবং বীরেন দুজনে হাতে 2টো টর্চ নিয়ে তাপস তাপস বলে জঙ্গলের ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছে। এমন সময় মনে হলো পেছন থেকে কেউ যেন তাদের পিছু নিচ্ছে। পিছন ফিরে তাকাতেই তারা কাউকে দেখতে পেল না। এভাবে জঙ্গলের কিছুটা আরো গভীরে যেতেই একটি বিড়াল ডেকে উঠল কর্কশ স্বরে। দুজনেই একসাথে পিছন ফিরে দেখল দূরে একটি বটগাছের নিচে তাপস দাঁড়িয়ে। তপনবাবু বিস্মিত হয়ে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। তারপর পকেট থেকে তিনি যে অমূল্য জিনিসটি তার সাথে করে এনেছিলেন সেটা বার করলেন। জিনিসটি এক ধরনের আয়না জাতীয়, যেটা দিয়ে কোনো আত্মা বা মানুষের চেহারার দিকে ফেললে একটি লাইট জ্বলে। লাল আলো যদি হয় তবে সে প্রকৃত অর্থে মানুষই, আর সবুজ আলো হলেই বিপদ, মানে সে মানুষ না হয়ে অন্য কিছু প্যারানর্মাল হতে পারে, এমনকি আত্মাও। তপনবাবু জিনিসটি দিয়ে এক ঝলক দেখেই বুঝলেন ওটা তাপস নয়, কারণ ওই আয়নায় তখন সবুজ আলো জ্বলেছিল। এটা ওনার দীর্ঘ প্যারানর্মাল জীবনের ব্যবহৃত একটি জিনিস, যা দিয়ে উনি নেগেটিভ এনার্জির অস্তিত্ব সহজে বুঝতে পারতেন। বীরেন বললে, উনি কি আপনার ছাত্র তাপস স্যার? ওভাবে অন্ধকারে দাঁড়িয়ে আছেন কেন তাপসবাবু? সামনে আসুন। কোনো সাড়া শব্দ নেই। এক দৃষ্টে তাকিয়ে রয়েছে লোকটি। এভাবে প্রায় 5-7 মিনিট কেটে যাবার পর বীরেন তাপসের দিকে এগিয়ে যাচ্ছে দেখে তপনবাবু বীরেনকে এগোতে নিষেধ করলেন। তখনই তপনবাবু আগেই বুঝতে পেরেছিলেন ও তাপস নয়, ডাইনি। তাপসের ছদ্মবেশে ওদের সামনে দাঁড়িয়ে রয়েছে সে। সেটা বুঝেই টর্চের আলোটা সামনে দিতেই তাপসের দেহ থেকে ওর মুন্ডটা আলাদা হয়ে গড়িয়ে পড়ল তপনবাবুর পায়ের সামনে। এহেন দৃশ্য দেখে দুজনেই খুব ভয় পেয়ে গেলেন। বীরেন সামনের দিকে তাকাতেই একটা দমকা হাওয়াতে বীরেনকে যেন পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল মাটিতে। বীরেন চেঁচাতে লাগলো, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান, কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বাঁচান স্যার।
তপনবাবু চেঁচিয়ে উঠলেন। কে কে ওখানে? তপনবাবু দেখলেন বীরেনের শরীরটা হাওয়ায় ভাসতে শুরু করেছে এবং বীরেনের মুখ থেকে গলগল করে রক্ত পড়ছে, আর ওর মুন্ডটা ঘাড় অকস্মাৎ আলগা হয়ে আলাদা হয়ে যাচ্ছে। কে যেন বীরেনের মুন্ডটা ধরে এক ঝটকায় ওর ধর থেকে আলাদা করে দিল, আর আর রক্তের চারিদিক লাল হয়ে যেতে লাগলো। রক্তের সেই ধারা বেরোচ্ছে, আর বীরেনের মাথাটি ধরে সে ডাইনি সেটি চাবিয়ে চাবিয়ে খেয়ে নিচ্ছে। হেন হাড়হীন দৃশ্য দেখে তপনবাবুর গা হাত পা কাঁপতে শুরু করলো। তিনি বুঝতে পারছিলেন তার বোধহয় বেঁচে ফেরা সম্ভব নয়। মৃত্যু সাক্ষাৎ সেই ডাইনি রূপে তাকে আজ শেষ করে দেবে। ডাইনির পা দুটো উল্টো দিকে ঘোরানো, চোখ দুটি কালো লম্বা চুলের গোছের আড়ালে ঢাকা। ডাইনি দূর থেকে এগিয়ে আসতে লাগলো তপনবাবুর দিকে। তপনবাবু সাথে করে এনেছিলেন আরেকটি জিনিস, সেটি হলো ওনার লোডেড পিস্তল। পকেট থেকে কাঁপা কাঁপা হাতে ওটা বের করে ডাইনির দিকে তাক করে কয়েকটি গুলি বর্ষণ করলেন, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ডাইনির শরীরে গুলিগুলো ভেদ করে সেগুলো মিলিয়ে গেল। তপনবাবুর যেন মাথায় কাজ করা বন্ধ করে দিল। তপনবাবুর মনের জোর একত্রিত করে ঈশ্বরের নাম জপতে লাগলেন। এই বুঝি ডাইনি ওর মায়া বলে তপনবাবুকে এক নিমেষে শেষ করে দেবে। ডাইনির মুখে রক্ত লেগে আছে, আরো রক্ত চায় সে। ডাইনি তখন এক মুহূর্তে উড়ে এসে তপনবাবুর সামনে এসে উপস্থিত হলো। ডাইনির সামনে আসতেই তপনবাবুর দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তপনবাবু বুঝলেন তার সাথে ঈশ্বরের আশীর্বাদ আছে বলেই বোধহয় সেই ডাইনি তাকে স্পর্শ করতে পারেনি এতক্ষণ। নিজের ছাত্র বীরেনের এহেন মৃত্যু তার মনকে ছাড়খাড় করে দিচ্ছিল। ভয়ে গলা শুকিয়ে আসছিল তপনবাবুর। হাত পা এক জায়গায় কেমন যেন আড়ষ্ট হয়ে আসছিল। কেন বীরেনকে তিনি তার সঙ্গে আনলেন? কেন বীরেন নিজের সাথে কোনো দৈবিক জিনিস সঙ্গে আনলো না? ওগুলো যেন মনে চক্কর খেতে শুরু করলো তপনবাবুর। ইস, তার প্রিয় ছাত্র বীরেনকে তাহলে এভাবে তাকে হারাতে হতো না। ডাইনি হঠাৎ বলে উঠল, তুই এই জঙ্গল ছেড়ে পালা, নইলে তোকেও মরতে হবে। তপনবাবু ভয়ার্ত কণ্ঠে বললেন, তুই আমার আর এক ছাত্র তাপসকেও এভাবে মেরেছিস। তুই কোনোদিনও মুক্তি পাবি না। তুই পাপী। না জানি কত নিরীহ জনের সর্বনাশ করেছিস তুই। ডাইনি জোরে চিৎকার করে বলল, আমি মুক্তি চাই। দীর্ঘ 150 বছর আমি এই জঙ্গলে বন্দী হয়ে রয়েছি। সর্বনাশ ওরা আমার করেছিল, আমি তার প্রতিশোধ নিচ্ছি। তপনবাবু তখন বললেন, প্রতিশোধ স্পৃহার বসে যখন নিরীহ কারোর হত্যা করতে তোর বাধে না, সেটা তখন আর প্রতিশোধ থাকে না রে মূর্খ। তুই বড় পাপ করেছিস ডাইনি, মহা পাপ করেছিস। তপনবাবুর মনে হলো এটাই সুযোগ। ডাইনিকে মন্দিরের সামনে নিয়ে যেতেই হবে। পরীক্ষা হবে কে জিতবে, তপনবাবুর মনের বিশ্বাস না অপশক্তির ছায়া। তপনবাবু ডাইনিকে বললেন, তুই যদি চাস তুই আরো শক্তির অধিকারিণী হয়ে আরো শিকার করবি, তাহলে আয় আয় আমার সাথে। আমি তোকে নিয়ে যাব সেখানে যেখানে অনেক শিকার পাবি তুই। তারপর তুই আমাকে শেষ করে দে, আমার তাতে কিচ্ছু যায় আসবে না, কারণ আমার আগে পিছে কেউ নেই। আর যদি তুই ভাবিস তুই আমাকে এক্ষুনি শেষ করে দিবি, তাহলে সেটা তোর মনের ভুল। আমার কাছে সাধু বাবার দেওয়া ঈশ্বরের শক্তি আছে। ডাইনি, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। এই জঙ্গলের থেকে বেরোতে আমি তোকে সাহায্য করব, আয়। ডাইনি বলে উঠল, যদি তোর কথা মিথ্যে হয়, আমি তোকে তখনই মেরে খেয়ে নেব। আমার মুক্তি চাই, মুক্তি। ডাইনি তখন তপনবাবুর কথা মতো একটি কুচকুচে কালো বিড়াল বেশ নিল এবং জঙ্গলের বাইরে মন্দিরের দিকে চলতে লাগলো। কিন্তু জঙ্গল থেকে একটু বেরোতেই ডাইনি বুঝতে পারল ওটা তাকে শেষ করার ফন্দি। তার শরীর ক্রমশ যেন জ্বলে যাচ্ছিল। এদিকে একটু দূরেই মন্দির। ডাইনি তখন তপনবাবুকেও জঙ্গলের থেকে বাইরে যেতে দিল না, আটকে দিল। ডাইনি সব ফন্দি বুঝতে পেরেছে এটা জানতে পেরেই তপনবাবু পালিয়ে জঙ্গলের থেকে বেরোতে চেষ্টা করলেন, কিন্তু জঙ্গলের বাইরের পথ তিনি ঠাউর করে উঠতে পারছিলেন না। যতবার ভাবছেন ঠিক রাস্তায় যাচ্ছেন, ততই যেন গুলিয়ে যাচ্ছে পথ।
এভাবে আর কতক্ষণ পালাবেন? এক সময় আর না পেরে উঠে তপনবাবু একটি গাছের তলায় আশ্রয় নিলেন। তপনবাবু দূরে দেখতে পারলেন সেই সাধু বাবা দাঁড়িয়ে রয়েছেন আর ওনাকে ইশারায় ওনার কাছে ডাকছেন। তপনবাবু সেই সাধু বাবার কাছে গিয়ে আশ্চর্য ভঙ্গিতে বললেন, বাবা, আপনি এখানে? সাধু বাবা বলে ওঠেন, প্রাণে বাঁচতে চাইলে এক্ষুনি তোর পকেটের মধ্যে থেকে মন্দিরের সেই মাটিখানি ফেলে দে, ওখানে ওই ঝোপে। ওই ডাইনি তোকে কিচ্ছু করতে পারবে না। তপনবাবু সাধু বাবার কথা মতো নিজের পকেট থেকে সেই মন্দিরের পবিত্র মাটি ভর্তি থলে বের করলেন এবং সাধু বাবাকে বললেন, বাবা, আপনি তো বলেছিলেন যে এই মাটি অত্যন্ত পবিত্র, তাহলে এখানে কেন ফেলে দিতে বলছেন? সাধু বাবা বললেন, সে বলেছিলাম, কিন্তু এই জঙ্গলে এসে এই মাটি অপবিত্র হয়ে গিয়েছে, তাই ফেলে দে এক্ষুনি। যা বলছি তাই কর প্রাণে বাঁচতে চাইলে। সাধু বাবার কথা শেষ হতে না হতেই তপনবাবু সেই থলে থেকে এক মুঠো মাটি নিয়ে আচমকায় ছিটিয়ে দিলেন সেই সাধু বাবার চোখে মুখে এবং সারা শরীরেও। পবিত্র মাটির ছোঁয়া পেতেই সাধু বাবার সব শরীর তখনই যেন জ্বলতে শুরু করল। সাধু বাবা হঠাৎ রূপ পাল্টে নিজের আসল রূপে এসে ধরা দিল। সেইটা সেই ডাইনি ছিল যে সাধু বাবার ছদ্মবেশ ধরে এসেছিল। তপনবাবু ডাইনির সব মায়া বুঝতে আর দেরি করেনি। থলে থেকে পবিত্র মাটির সবটা ডাইনির শরীরে এবং তার চারপাশে ছিটিয়ে দিতেই ডাইনি প্রায় অসম্ভব ঝরে চিৎকার করতে লাগলো। ডাইনির শরীরে আগুন জ্বলছে আর ডাইনি চিৎকার করছে। পবিত্র শক্তির কাছে এক প্রকার হার মানল ডাইনির মায়াবী শক্তি। এমন সময় সেই সাধু বাবা জঙ্গলে প্রবেশ করলেন। তপনবাবুকে বললেন, বেটা, তুই আমাকে ওই পবিত্র মন্দিরের বেলপত্রটি দে। আমি দীর্ঘ সিদ্ধি করে অর্জন করা মন্ত্র পড়ে মন্দিরের মাটি নিয়ে এসেছি। আজ অমাবস্যার রাত, আজকেই এই ডাইনি মুক্তি পাবে। কথা মতোই তপনবাবু বেলপত্রটি সাধু বাবাকে দিলেন এবং সাধু বাবা মন্ত্র জপ করতে করতে সেই ডাইনির দু চোখের মাঝে সেটি স্পর্শ করাতেই ডাইনির অতৃপ্ত মায়াবী শরীরও পুড়ে হাওয়ায় যেন মিলিয়ে গেল। অবশেষে মুক্তি হলো ওই অতৃপ্ত আত্মার। সাথে সাথে মুক্ত হলো জঙ্গলের অভিশাপও। মেঘ গর্জন করে উঠল। মুষলধারে বৃষ্টি নেমে এলো সেদিন গ্রামে। তপনবাবু এবং সাধু বাবা সেই জঙ্গল থেকে মন্দিরে এসে সারা রাত কাটিয়ে ভোরের বেলায় গ্রামের উদ্দেশ্যে গেলেন ডাইনির মৃত্যুর খবর দিতে গ্রামবাসীকে। তপনবাবু সাধু বাবার চরণে প্রণাম জানিয়ে কথা দিলেন যে তিনি আর জীবনে কোনোদিনও ঈশ্বরের প্রতি অবিশ্বাস রাখবেন না, কারণ তার ছাত্র বীরেনকে হারানোর পর তিনি উপলব্ধি করতে পেরেছেন যে এই জগতে অসীম করুণাময় এবং শক্তিশালী এক আশ্চর্য শক্তি আছে যাকে আমরা ঈশ্বর রূপে মানি। তপনবাবু প্রাণে বাঁচলেন ঠিকই, কিন্তু সেই সাথে হারালেন তার দুই ছাত্রকেও। সাধু বাবা সেদিন ঠিক সময় না এলে হয়তো তাকেও প্রাণ হারাতে হতো। চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে ভয়কে জয় করেছিলেন সেদিন তপনবাবু। ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল, তাই সেটা অন্তরের শক্তি হয়ে রক্ষা কবচ হয়ে তপনবাবুকে রক্ষা করেছিল। নিজের দীর্ঘ 20 বছরের প্যারানর্মাল জীবনে এমন এক অদ্ভুত ঘটনার সাক্ষী হতে হবে তাকে, সেটা জন্মেও ভাবেননি তিনি। তিনি যেমন রক্ষা পেলেন, তেমনই রক্ষা পেল জয়পুরের সেই গ্রাম, সেই ডাইনির খপ্পর থেকে। পৃথিবীতে অবাস্তব বলে কিছুই নেই। যদি অন্তর দিয়ে বিশ্বাস নিয়ে এগোনো যায়, শত বাধা পেরিয়ে জয় নিশ্চিত হবেই। অপশক্তি এবং ঈশ্বরের এই খেলায় জয় হলো বিশ্বাসের। সে বিশ্বাস ঈশ্বরের উপর রাখলে রক্ষা পাওয়া সম্ভব। এই কাহিনী তারই একটি জ্বলন্ত উদাহরণ। প্রগতি সংঘ ক্লাবে বসেছে সদস্যদের আড্ডা। কালবৈশাখীর রাতে প্রবল বৃষ্টির চোটে সকলের বাড়ি যাওয়া বন্ধ। হাতে অফুরান সময়, কিন্তু অতিবাহিত করবে কি উপায়? তখনই তাদের মধ্যে থেকে একজন সদস্য বলে ওঠে যে সে তার জীবনের কিছু অলৌকিক গল্প শোনাবে। সবাই তো এক কথায় রাজি। চলুন
আজ বরং তাদের সাথে আমরাও সেই গল্প শুনি। শুরু হচ্ছে আমাদের চতুর্থ উপস্থাপনা, লেখক অমিতাভ সাহার কলমে গড়কাটা মাস্তান। প্রমোদের আজ কোনো মতেই ঘুম আসছে না। অনেকক্ষণ ধরে চোখের পাতা চেপে রেখেও সেই শব্দটার কথা কোনো মতেই সে ভুলতে পারছে না। কাল স্কুল থেকে ফেরার সময় আবার শুনেছে ও শব্দটা। আওয়াজটা কেমন যেন একটা চাপা গুনগুনের মতো। ও শব্দটা শুনেই দাঁড়িয়ে পড়ে প্রতিদিন। কিন্তু অবাক করার ব্যাপার এই যে জঙ্গলাকীর্ণ রাস্তার কোন দিক থেকে শব্দটা আসছে সেটা বোঝার চেষ্টা করলেও সে এখনো অবধি সঠিক দিক নির্ণয় করতে পারেনি। এই রাস্তায় সাধারণত মানুষের আনাগোনা কম। মাঝে মাঝে দু একজন চাষি বলদদের তাড়াতে তাড়াতে রাজবাড়ির দিঘিতে স্নান করাতে নিয়ে যায়। কিন্তু প্রমোদ যখন স্কুল থেকে ফেরে তখন এই পথে আর কোনো জনমানবকে দেখা যায় না। কি ছিল সেই শব্দের উৎস? কি ঘটেছিল প্রমোদের সাথে? সেটাই আজকের প্রগতি সংঘ ক্লাবের আড্ডার প্রধান রসদ। প্রমোদের মুখে এই প্রসঙ্গে কথা উঠতেই ক্লাবে উপস্থিত প্রত্যেকে তৎপর হয়ে উঠেছে। সে ক্ষণ বিলম্ব না করে একটা সিগারেট ধরিয়ে বলতে শুরু করল। শোনো ভাই, ওই গল্পটা ঠিক মাথায় আসছে না। তোমাদের বরং একটা নতুন ঘটনা বলি। ধরে নাও আজ থেকে বছর 10 আগেকার কথা। তখন সদ্য চাকরি পেয়েছি হাই স্কুলে। পোস্টিং দিয়েছে বাড়ি থেকে অনেক দূর, চাঁচলে। 8-9 ঘন্টা ট্রেন জার্নি করে শামসি স্টেশনে নামতে হয়। অনেক কষ্টে পাওয়া চাকরি। 2বার রিটেন ক্লিয়ার করেও ভাইভাতে আটকে গেছিলাম। তাই 3য়বার ক্লিক করার পর স্বভাবতই ভীষণ খুশি ছিলাম। পোস্টিং নিয়ে অত মাথা ঘামাইনি। সুন্দরবনে দিল যাওয়ার জন্য তৈরি ছিলাম। স্কুলে জয়েন করে চাঁচলে একটা বাড়ি ভাড়া নিয়ে টানা 2 মাস স্কুল করলাম। এই বাড়িতে ফেরার পথেই আমি শব্দটা শুনতে পেতাম। তারপর গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছিলাম। ছুটি শেষে আবার ফিরে যাচ্ছিলাম চাঁচলে। ট্রেনে চেপে যাত্রা শুরু করলাম দুপুর 12:15 নাগাদ। ট্রেনটা ভালোই যাচ্ছিল। ঘন্টা 4 যাবার পর বেলাকোবা স্টেশনে এসে দাঁড়ালো তো দাঁড়ালোই। আধা ঘন্টা হয়ে গেল দাঁড়িয়েই আছে। বিরক্ত হয়ে প্ল্যাটফর্মে নেমে ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। জানতে পারলাম কিষানগঞ্জ স্টেশনে নাকি অবরোধ হয়েছে। ওখানে দীর্ঘদিন যাবৎ একটা ইউনিভার্সিটি খোলার জন্য আন্দোলন চলছিল, কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত না করায় আন্দোলনকারীরা সেদিন রেল রোকো আন্দোলনে নামে। অবরোধ কখন উঠবে কেউ জানে না। স্টেশন অ্যানাউন্সমেন্ট হলো গাড়ি ছাড়তে বিলম্ব হবে। আমি একটা পত্রিকা পড়ে সময় কাটাচ্ছিলাম। একবার ভাবলাম বাড়ি ফিরে যাই, কিন্তু 2-1 ঘন্টার মধ্যে ফেরার কোনো ট্রেন নেই। অগত্যা সিটেই বসে রইলাম। পাক্কা 2.5 ঘন্টা পর ট্রেন ছাড়লো। মনে মনে ভাবলাম ট্রেনটা একটা বেখাপ্পা টাইমে সামসি গিয়ে পৌঁছবে। হলো তাই। রাত 11টা নাগাদ গিয়ে পৌঁছলাম। ছোট্ট স্টেশন। 2-1 জন লোক নেমে এদিক ওদিক চলে গেল। এত রাতের চাঁচলে ফেরার কোনো গাড়ি পাবো না, তাই প্ল্যাটফর্মেই বসে রইলাম। ভোরবেলা অটো ধরে যাওয়া ছাড়া আর উপায় নেই। আধা ঘন্টা যেতে না যেতেই প্রচন্ড খিদে পেল। আসলে সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি। এনজিবিতে ট্রেনটা এমন প্ল্যাটফর্মে দাঁড়ালো যে চা বিস্কুট ছাড়া বিশেষ কিছু খাওয়া হলো না। খিদে পেট চোঁচো করছিল, তাই স্টেশন থেকে বেরিয়ে এদিক ওদিক দেখতে লাগলাম যদি কিছু খাবার পাওয়া যায়। কিন্তু দেখলাম এত রাতে সব দোকানই বন্ধ হয়ে গেছে। সঙ্গে লাগেজ বিশেষ কিছুই ছিল না, একটা সাইড ব্যাগ ছাড়া। এগোতে এগোতে অনেক দূর চলে এলাম। নিঝুম নিশুতি রাত। শেষে রাস্তার ধারেই মাঠের প্রান্তে একটা কালী মন্দির দেখতে পেলাম। মন্দির প্রাঙ্গণে গিয়ে হাজির হলাম। মন্দিরের টিমটিমে বাল্বের আলোয় চোখে পড়ল পুরুত ঠাকুর মেঝে মাদুর পেতে শোবার জোগাড় যন্ত্র করছিল। আমাকে দেখতে পেয়ে অবাক হলেন। এগিয়ে এসে বললেন, তুমি এত রাতে কোত্থেকে আসছো বাবা? এই ট্রেনে এলাম ঠাকুর মশাই, খুব লেট করলো তো। আসলে আমি না আসলে খাবারের দোকান খুঁজছিলাম। এত রাতে দোকান খোলা পাবে? আমার কাছে মায়ের ভোগের প্রসাদ আছে, দেব?
হ্যাঁ হ্যাঁ, তাই দিন। উনি একটা থালায় খিচুড়ি, পাঁচমিশালি সবজি ও বেগুন ভাজা এনে দিলেন। আমি পাশের কল থেকে হাত ধুয়ে এসে মন্দিরের সামনের বারান্দায় বসে খেতে শুরু করলাম। প্রচণ্ড খিদের সময় প্রসাদ অমৃত মনে হচ্ছিল। ওনার আতিথেয়তায় আমি মুগ্ধ হলাম। প্রসাদ দেওয়ার সময় ওনাকে ভালো করে দেখতে পেলাম। সাদা স্যান্ডো গেঞ্জি ও ধুতি পরনে, লম্বাটে গরম, বয়স 60-এর কাছাকাছি হবে। খেতে খেতে পুরুত মশাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এত রাতে জেগে আছেন যে? উনি বললেন, পাশের গাঁয়ে গেছিলাম, একটা যজ্ঞ ছিল, ওখান থেকে ফিরতে রাত হয়ে গেল। কিসের যোগ্য ঠাকুর মশাই? একটা বাচ্চা ছেলে দীর্ঘদিন যাবৎ জ্বরে ভুগছে, কিছুতেই কমছে না। ওকে সুস্থ করে তোলার জন্য যজ্ঞ অনুষ্ঠান করলাম আজ। যজ্ঞ করে কি সব রোগ সারে? নিশ্চয়ই সারে। তন্ত্র সাধনার জোর থাকলে অনেক কিছুই সম্ভব। ওনার সাথে তর্ক করলাম না। খাওয়া শেষ করে থালাটা রাখতে যাওয়ার সময় মন্দির ঘরের এক কোণে একটা মস্ত থালায় একটা মানুষের মাথার খুলি, কিছু হাড়গোড়, পোড়া কাঠের অবশিষ্টাংশ, ঘটিবাটি দেখে একেবারে চমকে গিয়ে জিজ্ঞেস করলাম, এইসব কি জন্য ঠাকুর মশাই? এসব মা ছিন্নমস্তার আরাধনার উপকরণ। প্রত্যেক অমাবস্যার রাতে মানিকচকে গঙ্গার ধারে শ্মশান ঘাটে মায়ের পূজা অর্চনা করে থাকি। দেবী ভীষণা প্রকৃতি এবং ক্রোধী। সঠিকভাবে পূজা না করলে দেবী পূজারীর মস্তক ছিন্ন করে রক্ত পান করেন। আমার গুরুর কাছে শোনা। তবে পূজায় সন্তুষ্ট হলে দেবী অনেক আধ্যাত্মিক ও অলৌকিক শক্তি বর স্বরূপ দান করে থাকেন। আপনি পেয়েছেন কোনো অলৌকিক শক্তি? কেন বাবা, তোমার এত আগ্রহ কেন? না মানে শুনেছি তন্ত্র সাধনায় সিদ্ধ ব্যক্তিরা মানুষের ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন। নিশ্চয়ই পারেন। আচ্ছা, আপনি বলতে পারবেন আমার অতীত ভবিষ্যৎ সম্বন্ধে? তুমি কি আমাকে পরীক্ষা করতে চাইছো? না না, আসলে ভীষণ কৌতূহল বোধ করছি। বেশ, কি জানতে চাও বলো। আমি ওনাকে আমার বাড়ির ঠিকানা, জন্মস্থান, আমি কি করি ইত্যাদি জিজ্ঞেস করলাম। আজব ব্যাপার, উনি সব প্রশ্নের সঠিক উত্তর দিলেন। আর ওনার মধ্যে কোনো দৈবিক শক্তি আছে এমনটা আমার মনে হলো। এর ধারণা আরো বদ্ধমূল হলো যখন উনি নিজে থেকেই এমন কিছু কথা বললেন যা অন্য কারো জানার কথা নয়। উনি বললেন, তুমি খুব খুঁতখুঁতে স্বভাবের। তালা বন্ধ করে ঘর থেকে বেরোনোর পরেও আবার ফিরে গিয়ে দেখো তালাটা ঠিকঠাক লেগেছে কিনা, তাই না? একদম সঠিক, আমি এরকম অনেক সময় করে থাকি। আবার বললেন, তোমার কপালে যে কাটা দাগটি আছে সেটা ছোটবেলায় তোমার ছোট ভাইয়ের সাথে মারামারি করার ফল। আরো অবাক হলাম। আন্দাজে ঢিল মেরে এত তথ্য সঠিকভাবে বলে দেওয়া একেবারেই সম্ভব নয়। তাই আমার বিস্ময়ের পারদ কয়েক ধাপ বৃদ্ধি পেল বই কি। ওনার উপর আমার শ্রদ্ধা জন্মালো। পকেট থেকে 100 টাকা বের করে দক্ষিণা স্বরূপ দিলাম। উনি নিতে চাইছিলেন না, আমি জোর করেই দিলাম। আচ্ছা, আমি তাহলে আসি বাবা, অনেক রাত হলো, আপনাকে অনেক বিরক্ত করলাম বলে আমি ওঠার জন্য প্রস্তুত হলাম। একটু দাঁড়াও বাবা, একটা কথা তোমাকে বলা দরকার, যেহেতু এর সঙ্গে তোমার কল্যাণ অকল্যাণ জড়িয়ে আছে। কি কথা বাবা? তোমার সামনে একটা ফাঁড়া আছে দেখতে পাচ্ছি। কিসের ফাঁড়া? দুশ্চিন্তার স্বরে বললাম। তুমি যে বাড়িটিতে থাকো সেখানে একটি অশরীরী ছায়া আছে। তুমি ওই বাড়িতে ঢোকার পর থেকে তোমার শরীর ভালো যাচ্ছে না, ঠিক তো? হ্যাঁ ঠিক। তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা বদলে ফেলো, নইলে কিছুদিনের মধ্যেই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে। ঠাকুরমশাইকে প্রণাম করে বিদায় নিলাম। ভাড়া বাড়িতে আমি মোটে 2 মাস থেকেছি, কিন্তু তার মধ্যে বেশিরভাগ দিনই আমার শরীর ভালো ছিল না। কিছুদিন আমাশায় ভুগলাম, সেটা ঠিক হতে না হতেই প্রাণান্তকর কাশির ঠেলায় রাতে ঘুমোতেই পারতাম না। বাড়িতে ছুটি কাটানোর পর একটু সুস্থ হয়েছিলাম। এত নিখুঁত প্রেডিকশন উনি কিভাবে করলেন?
আমার কল্পনাতীত ছিল। আমি যে বাড়িটায় ভাড়া থাকতাম সেখানে বাড়িওয়ালা সস্ত্রীক দোতলায় থাকতেন। আমি নিচতলায় যে দুটি ঘর নিয়েছিলাম সেখানে আমি আসার আগে এক ভদ্রলোক তার পরিবার নিয়ে থাকতেন। ওনার স্ত্রী বছরখানেক আগে মারা যান, তারপর ভদ্রলোক বাড়ি ছেড়ে চলে যান। তারপর থেকে ঘরটা খালি পড়েছিল। এটা আমার বাড়িওয়ালার কাছে শোনা। কিন্তু ভদ্রমহিলা কিভাবে মারা যান এর বৃত্তান্ত আমি কিছুই জানতাম না, জানতেও চাইনি। বাড়িটা মোটামুটি সস্তায় ভাড়া পেয়েছিলাম, তাই অন্যত্র ভাড়ার খোঁজ করিনি। পুরুত ঠাকুরের কাছে অতৃপ্ত আত্মার কথা শুনে আমার মনে হলো ওই ভদ্রমহিলার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। পরদিন এসে বাড়িওয়ালাকে বাড়ি ছেড়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করলাম। উনি বললেন, কেন, কি হলো আবার? আমাকে একজন তান্ত্রিক বলেছেন আমার ঘরটিতে অশরীরী ছায়া আছে। তুমি এত লেখাপড়া শিখে এসব ভূত পেতে বিশ্বাস করো? ওই সব তান্ত্রিক বাবারা বেশিরভাগই ঠকবাজ হয়। এদের কথা বিশ্বাস করো না। এরকম দুদিক খোলা আলো বাতাস যুক্ত ঘর তুমি এ তল্লাতে পাবে না। তবু যদি যেতে চাও বাধা দেব না। আচ্ছা, আমার ঘরে আগে যে ভদ্রমহিলা থাকতেন ওনার মৃত্যু কিভাবে হয়েছিল? ওর গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, কিন্তু ধরা পড়েছিল একেবারে শেষ পর্যায়ে এসে। তখন আর ডাক্তার কিছু করতে পারেনি। বাড়িওয়ালার কথাটা আমার ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না। আমি আর বেশি ঘাঁটালাম না, মনে মনে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হলাম। অন্য বাড়ি সন্ধান করতে লাগলাম। 2-3টে বাড়ি দেখলাম, কিন্তু মনও পুতো হলো না। কোথাও স্যাঁতস্যাঁতে দেওয়াল, কোথাও বাথরুম শোবার ঘর থেকে অনেকটা দূরে। একটা বাড়ি যদিও বা পছন্দ হলো, ভাড়া চাইলো অনেক বেশি, তাই আপাতত এই বাড়ি ছাড়তে পারলাম না। ভাবলাম আর কটা দিন সময় নিয়ে খুঁজে দেখি। দিন 15 কেটে গেল। একদিন বাড়িওয়ালা এসে বললেন, আমি 5-7 দিনের জন্য দেশের বাড়ি যাব, তো তুমি এর মধ্যে বাড়ি যাবে না তো? আমার বাড়ি যাবার কোনো পরিকল্পনা ছিল না, কারণ ছুটি ছাটা তখন কিছু ছিল না। উনি দোতলায় তালা মেরে দেশের বাড়ি চলে গেলেন। নিচতলায় আমি একাই ছিলাম। পাড়া প্রতিবেশীর সঙ্গে তখনও আমার খুব একটা আলাপ পরিচয় হয়নি। একদিন বিকেলবেলা স্কুল থেকে ফেরার সময় এক প্রতিবেশী ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। ভদ্রলোক রিটায়ার্ড স্কুল টিচার, বাড়ির সামনে পায়চারি করছিলেন। আমাকে দেখে বললেন, আপনি স্বপন বাবুর বাড়ি ভাড়া থাকেন, তাই না? হ্যাঁ। তা আসেন না, একটু আসেন, একটু চা খেয়ে যান। ভদ্রলোকের বাড়ির উঠোনে চেয়ার পেতে বসে টুকটাক কথাবার্তা হতে লাগলো। মাঝখানে উনি নিজেই উঠে গিয়ে চা করে আনলেন। ওনার স্ত্রী গত হয়েছেন, ছেলে বিদেশে থাকে, তাই বাড়িতে একাই, খুব নিঃসঙ্গ, তাই গল্প করার লোক খুঁজে বেড়ান। আমাকে পেয়ে ওনার কর্মজীবনের অজস্র গল্প শোনাতে লাগলেন। আমি কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এ পাড়ায় কত বছর আছেন? তা বছর 20 তো হবে। বাড়ি আমার বুলবুল চণ্ডীতে। স্কুল থেকে অনেকটা দূর হয় বলে আমি এখানে বাড়ি করে নিয়েছি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আমি আসার আগে স্বপনবাবুর বাড়িতে যে ভদ্রলোক ভাড়া ছিলেন ওনার সাথে আপনার আলাপ হয়েছিল? হ্যাঁ, হয়েছিল বই কি। তরুণ বাবু তো, উনি গাড়ির ড্রাইভারি করতেন। আচ্ছা, ওনার স্ত্রী মারা গেলেন কিভাবে? আমি যতদূর জানি সন্তান শোকে। ওদের একটি মেয়ে ছিল, বছর 4 বয়স হবে। একদিন খেলতে গিয়ে মেয়েটা তোমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে ওখানেই পড়ে যায়। কেউ খেয়ালও করেনি। তরুণ বাবুও তখন ডিউটিতে ছিলেন। ওনার স্ত্রী তো মেয়েকে খুঁজে খুঁজে হয়রান। শেষে একজন পুকুরে স্নান করতে এসে বাচ্চা মেয়েটাকে মৃত অবস্থায় পায়। তারপর আর কি, একমাত্র মেয়েকে হারিয়ে তরুণ বাবু তার স্ত্রী একেবারে মুষড়ে পড়েন। খুব শোক পেয়েছিলেন জানেন তো। পাওয়াটাই স্বাভাবিক। তরুণ বাবু মাসখানেক কাজেই যাননি, তারপর ধীরে ধীরে আবার ড্রাইভারি শুরু করলেন। উনি চলে গেলে ওনার স্ত্রী বাড়িতে একাই থাকতেন। ওদের বাড়িতে যে কাজের মাসি রান্না করত তার কাছেই শোনা। ভদ্রমহিলা ঠিকঠাক খাওয়া দাওয়া করতেন না,
কারোর সাথে কথাও বলতেন না। ধীরে ধীরে দুশ্চিন্তায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তারপর একদিন ঘরে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে পড়েছিলেন। কখন খেয়েছিলেন কে জানে। তরুণবাবু অনেক রাতে বাড়ি ফিরে তাকে অচৈতন্য অবস্থায় পান। ডাক্তার ডেকে স্টমাক ওয়াশ করান, কিন্তু শেষ রক্ষা হয়নি। এমন হৃদয় বিদারক কাহিনী শুনে আমার ভীষণ খারাপ লাগছিল। রাত্রিবেলা বাড়ি ফিরে ওই কথাগুলো মাথায় ঘুরছিল। তার উপর পুরুত ঠাকুরের কথাও মনে পড়ল। অশরীরীর ছায়ার কথা ভেবে গা ছমছম করতে লাগলো। বাড়িতে আমি একাই ছিলাম। রাত্রে ভীষণ ভয় করছিল, যদি ওই ভদ্রমহিলার আত্মা এসে উপস্থিত হয়। সেই ভয় সারা রাত ঘরে আলো জ্বালিয়ে রাখলাম। রাতে ঘুম হলো না। পরদিন স্কুল থেকে ফেরার সময় এক কলিগকে বললাম, শোনা ভাই, আমি বাড়িতে একা আছি। বাড়িওয়ালাও গেছে দেশের বাড়িতে। রাত্রে না ভয় ভয় লাগে, তুই কি রাতে এসে আমার সাথে থাকতে পারবি? ও বলল, আমার বউ বাপের বাড়ি গেছে, আমিও একা আছি, নো প্রবলেম, চুটি আড্ডা মারা যাবে। তুই মাংস টাংস রান্না করে রাখিস, আমি রাতে চলে আসবো। কলিগের সঙ্গে 2-3 দিন রাতে বেশ ভর্তি করে মাছ মাংস খেয়ে কাটানো গেল। তারপর একদিন বিকেলবেলা স্কুল থেকে ফেরার পর আকাশে ভয়ানক মেঘ করল। চারিদিক কালো অন্ধকার করে এলো। সন্ধে 7টা বাজতে না বাজতেই প্রবল বৃষ্টি আরম্ভ হল। দমকা বাতাসে সারাদিনের গুমোট গরম কেটে গিয়ে বেশ একটা ঠান্ডা মনোরম পরিবেশ সৃষ্টি হলো। তারপর গ্রাম্য পরিবেশে যা হবার তাই হলো, লোডশেডিং। আমি ঘরে টেবিলের উপর মোমবাতি জ্বালিয়ে বিভূতিভূষণের উপন্যাস পড়তে আরম্ভ করলাম। পড়তে পড়তে রাত 9টা বেজে গেল। তবু অঝোর ধারায় বৃষ্টি, কারেন্টেরও দেখা নেই। কলিগ ফোন করে বলল, আজ এই প্রচন্ড বাদলায় আর যেতে পারবো না ভাই। সত্যি সে দুর্যোগ মাথায় করে আসার কোনো উপায় ছিল না। আমি মোমবাতি নিয়ে রান্নাঘরে গিয়ে গ্যাসের ওভেনে ভাত বসিয়ে দিলাম। সকালের রান্না করা ডাল তরকারি ছিল। খাওয়া দাওয়া করে রাত 10টার মধ্যে শুয়ে পড়লাম। মাঝরাতে প্রবল বিদ্যুতের গর্জনে ঘুম থেকে উঠে পড়লাম। তখনও কারেন্ট আসেনি। মোমবাতিটাও খুঁজে পেলাম না। অন্ধকারে হাতড়ে বাথরুম থেকে ঘুরে এলাম। দমকা বাতাসে কখন যে জানালাটা খুলে গেছে খেয়ালই করিনি। বিছানায় জলের ছাট আসতে লাগলো। জানলাটা বন্ধ করতে গেছি, তখনই প্রচন্ড বজ্রপাত হলো। সে বিদ্যুতের আলোয় এক ঝলক দেখতে পেলাম আমার ঘরের পাশেই যে এক টুকরো ফাঁকা জমি ছিল, সেখানেই প্রায় 20 হাত দূরে এক সাদা কাপড় পরা মহিলা কোলে একটি বাচ্চা নিয়ে আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন। দৃষ্টিতে যেন আগুন ঝরছিল। বুকের মধ্যে ধক করে উঠল। বিদ্যুতের আলো চলে যাওয়ার পর আর কিছু দেখতে পেলাম না। ঘুম উড়ে গেল। মিনিট খানিক পর আবার বজ্রপাত। দেখি সেই ভয়ানক মূর্তি মহিলা আরো কাছাকাছি চলে এসে জানলা থেকে প্রায় 7-10 দূরে দাঁড়িয়ে আছেন। লক্ষ্য করলাম হাঁটুর নিচ থেকে পুরো ফাঁকা, মানে শূন্যে দাঁড়িয়ে আছেন। বিদ্যুতের আলোটা মোটামুটি 5 সেকেন্ড ছিল। সেই আলোয় এমন ভয়ানক দৃশ্য দেখে আমার সারা গা কাঁটা দিয়ে উঠল এবং হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো একেবারে। তারপর কি হয়েছিল আমার আর হুঁশ ছিল না। পরদিন সকালে যখন হুঁশ এলো, দেখি বাড়িওয়ালা চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন। জিজ্ঞেস করলেন, তুমি এরকম দরজা খুলে মেঝেতে শুয়েছিলে কেন? নেশা টেশা করেছো নাকি? মনে পড়লো মাঝরাতে বাথরুমে গিয়েছিলাম। অন্ধকারে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে ভুলে গেছিলাম। রাত্রির বৃত্তান্ত ওনাকে আর কিচ্ছু বললাম না, শুধু বললাম, আমি আর এ বাড়িতে থাকবো না। তুলপি তল্পা গুটিয়ে সেদিনই বাড়ি বদল করলাম। ক্লাবের সকলে বিস্ফারিত দৃষ্টিতে চেয়েছিল প্রমোদের দিকে। তাদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করল,
আচ্ছা প্রমোদদা, এরকম কোনো ঘটনা আর কি তোমার জীবনে ঘটেছে? প্রমোদ আবার একটা সিগারেট ধরিয়ে ইতিবাচক মাথা নাড়ালো, তারপর বলল, ছোটবেলায় ঘটেছিল এমন এক ঘটনা। ছোটবেলা বলতে আমার গ্রামের বাড়ির ঘটনা, বেশ কয়েক বছর আগের কথা। আমার জীবনে এমনই একটি ভয়ের ঘটনা ঘটেছিল যা এখন তোমাদের বলবো। তোমাদের হয়তো মনে হবে গাঁজাখুরি গল্প শোনাচ্ছি, কেননা আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হলো যে কোনো ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজা। যখন আমরা কোনো কিছু বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করতে পারি না, তখনই তাকে রহস্যময় আখ্যা দিই। আমি যে ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম তার ধর্মীয় ব্যাখ্যা আমি দিতে পারবো প্রাচীনকাল থেকে চলে আসা লৌকিক বিশ্বাস ও সংস্কার মেনে, কিন্তু বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে পারবো না। আমি বিশ্বাস করি দৈবিক শক্তি অতীতেও ছিল, আজও আছে। এমন এক শক্তি যা মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তাকে সমীহ না করে উপায় নেই। যা ইচ্ছে করলে মানুষের জীবন দুর্বিষহ করে তুলতে পারে। মানুষের ক্ষমতা আর কতটুকু? যাই হোক, বর্ণিতা না করে গল্পটা বলি। তখন আমার বয়স কত হবে, 24-25। আমাদের পাড়ায় এক খিটখিটে স্বভাবের বুড়ো ভদ্রলোক থাকতেন। কথায় কথায় লোককে ছোট করা ওনার স্বভাব ছিল। এমন একটা ভাব যেন উনি যেটা জানেন সেটাই ঠিক, বাকিটা সবাই ভুল। পাড়ার কারোর সঙ্গে ওনার বনতো না। বদরাগী বলে ওনার সাথে কেউ বিশেষ মিশতও না। উনি একাই থাকতেন, বিয়ে থাও করেননি। বাড়িতে লোকজন এলে উনি ভীষণ বিরক্ত হতেন, তাই পাড়া প্রতিবেশীরা ওনার কাছে খুব একটা ঘেঁষত না। আত্মীয় স্বজনও তেমন কেউ ছিল না। কোনো দিনও দিন দুঃখীকে 5টা টাকা দিয়েও সাহায্য করেননি। পাড়ার ছেলেরা পুজোর চাঁদা চাইতে গেলে তাড়িয়ে দিতেন। শুধু কাজের লোক ছিল বুড়োর রান্না বান্না করে দেওয়ার জন্য, তাও ঠিকঠাক বেতন দিতেন না বলে আখ ছাড় চলে যেত। আবার নতুন লোক খুঁজে আনতেন। যেদিন সকালে উনি মারা গেলেন সেদিন পাড়ার লোক বলেছিল বুড়ো মরেছে, ভালোই হয়েছে। তখন সবে বাংলা নববর্ষ পড়েছে। সকাল থেকে এক পশলা বৃষ্টি হয়ে গুমোট গরম ভাবটা কেটে গিয়েছিল। ওয়েদার ঠান্ডাই ছিল। ওনার আত্মীয়দের খবর দেওয়া হলো। তা সত্ত্বেও তাদের আসার লক্ষণ দেখা গেল না। মৃতদেহ শ্মশানঘাটে নিয়ে যাওয়ার লোক পর্যন্ত পাওয়া যাচ্ছিল না। কিন্তু সৎকার তো করতেই হবে। বেলা বাড়তে লাগলো, দুপুর গড়িয়ে বিকেল। কষ্টে সৃষ্টে 3জন লোক পাওয়া গেল কাঁধ দেওয়ার জন্য। একজন লোক আমাকে অনুরোধ করলো, ভাই তুই চল। আমি বললাম, আমি শ্মশান টশানে যাইনি কখনো, আমি ওসব মরা টরা পোড়াতে যাই না। কিন্তু দেখছিস তো আরেকজন লোক চাই, আর কিছুক্ষণ পরে তো দুর্গন্ধ ছড়াবে। চল না ভাই, বেশিক্ষণ লাগবে না, রাত্রি 8টার মধ্যেই চলে আসবো। অনিচ্ছা সত্ত্বেও যেতে রাজি হলাম। বাঁশের মাচায় সব তুলে কাঁধে নিয়ে খই ছড়াতে ছড়াতে আর বলো হরি হরি বল করতে করতে আমরা চললাম। আমার বাড়ি কুচবিহার শহরে। বাড়ি থেকে শ্মশান অনেকটাই দূরে ছিল। প্রায় 3 কিলোমিটার হেঁটে বাবুরহাট ব্রিজ পেরিয়ে মরা তোরসার ধার বরাবর রাস্তা ধরে কিছুদূর এগিয়ে আমরা সন্ধ্যা নাগাদ শ্মশানঘাটে উপস্থিত হলাম। আর তখনও এত পাকা রাস্তা হয়নি। বৃষ্টি হয়ে রাস্তায় কি কাদা কি কাদা। মরা তোরসার ধারে অশ্বত্থ গাছের নিচে মরা পোড়ানোর জন্য একটা টিনের চালা ছিল। মেঝেটা ছিল পাকা, আর তখন ইলেকট্রিক চুল্লির বালাই ছিল না। সব নামানো হলো। ডোমদের বাড়ি আশেপাশেই ছিল। সেদিন মরা পোড়ানোর আর কোনো ক্যান্ডিডেটই ছিল না। তার উপর সুন্দর ঠান্ডা ওয়েদার। ডোমরা বাড়িতে তাড়িয়ে গিলে আয়েশ করছিল, কেউ আসতে যাচ্ছিল না। একজনকে ভালো দক্ষিণা দিয়ে ধরে নিয়ে আসা হলো। সে বেটাও রুরু রুরু করছিল। ওই কাঠ নিয়ে এসে চিতা সাজাতে লাগলো। সব নদীতে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে গায়ে ঘি মধু মাখিয়ে তুলে দেওয়া হলো চিতায়। সেই কাঠ জোগাড় করা হয়েছিল সদ্য গাছ কেটে। কাঁচা কাঠের চিতায় আগুন দিতেই ধোঁয়া উঠতে লাগলো, পাকিয়ে পাকিয়ে একেবারে। ঠিকঠাক জ্বলে উঠতে অনেকটা সময় নিল। ততক্ষণে ঘন অন্ধকার নেমে এসেছে। ওখানে আলো খুব কম ছিল। বাঁশের খুঁটিতে একটা বাল্ব টিম টিম করে জ্বলছিল। কিছুক্ষণ পরে ঝিরঝির করে বৃষ্টি আরম্ভ হলো। সেই সঙ্গে দমকা হাওয়া দিতে লাগলো। জলের ছাট এসে চিতা ভিজিয়ে দিতে লাগলো। আগুনও গেল নিভে। পাশে কিছু টিন পড়েছিল। আমরা চিতার চারপাশে টিন দিয়ে ঘেরা দিতে গিয়েই নিজেরাই ভিজে গেলাম। বাল্বটাও দুম শব্দ করে বার্স্ট করে গেল। ঘুটঘুটে অন্ধকার। আমি সঙ্গী সাথীদের বলেই ফেললাম,
এই বুড়ো হাড় জ্বালানি মরার আগেও লোককে জ্বালিয়েছে, এখন মরার পরেও চালাচ্ছে। আমার এই কথায় কেউ উত্তর দিল না। ডোম বাড়ি থেকে হ্যাজাক নিয়ে এলো। আধা ঘন্টা খানেক চলার পর বৃষ্টি বন্ধ হলো, হাওয়াও কমে গেল। ডোম কাঠগুলোকে ঠিকঠাক সরিয়ে আবার আগুন জ্বালিয়ে দিল। রাত্রি 11টা বেজে গেল মরা পোড়ানো শেষ হতে। আমরা ফিরতে লাগলাম। রাস্তায় আলো ছিল না, ওদের কাছে টর্চ ছিল। আমি ওদের পিছু পিছু যাচ্ছিলাম। হঠাৎ প্রচন্ড জোরে প্রস্রাব চাপলো। মরা তোরসা পার হবার জন্য বাবুরহাট ব্রিজে ওঠার মুখে রাস্তার একপাশে দাঁড়িয়ে হালকা হয়ে নিলাম। তারপর ওদের সাথে বাড়ি ফিরে এলাম। স্নান সেরে শুদ্ধ হয়ে ঘুমোতে রাত্রি 1টা বেজে গেল। পরদিন সকালে না প্রচন্ড গাটা ম্যাচ ম্যাচ করছিল, আর সেই সঙ্গে জ্বর। বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না, মাথা অসম্ভব ভার। জ্বরের বড়ি খেয়ে সারাদিন শুয়ে থাকলাম। জ্বর কিছু মাত্র কমল না। সারাদিন দুধসাবু খেয়ে কাটালাম। অন্যদিন হলে সন্ধ্যাবেলা বাইরে আড্ডা মারতে যেতাম, কিন্তু সেদিন আর পারলাম না। রাত্রিবেলা একটু সুস্থ বোধ করছিলাম। খাওয়া দাওয়া সেরে আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতিতে ঘুমটা গেল ভেঙে। জানলার ধারে গিয়ে দাঁড়ালাম। রাস্তায় ল্যাম্পপোস্টে আলো জ্বলছিল আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। হঠাৎ কেন জানি না মাছ ধরতে যাওয়ার তীব্র ইচ্ছে হলো। মাছ ধরার শখ আমার কোনো কারই ছিল না, কিন্তু সেই মাঝরাতে সেই তীব্র ইচ্ছে কিছুতেই দমন করতে পারলাম না। আর মাছ ধরার জন্য তো জাল বা ছিপের দরকার। আমার জাল বা ছিপ কিছুই ছিল না, থাকার কথাও নয়। মাথায় বুদ্ধি খেলে গেল। মশারিটাকেই খুলে নিয়ে সেই মাঝরাতে মাছ ধরতে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে অনতি দূরে তোরসার বাঁধ পেরিয়েই ফাঁসির ঘাটে তোরসা নদীতে জেলেদের মাছ ধরতে দেখেছিলাম। বাঁধের উপরে রাস্তা ধরে চলতে চলতে বাঁধ থেকে সিঁড়ি দিয়ে নেমে নদীর পাড়ে পৌঁছে গেলাম। বৃষ্টি হয়ে কি কাদা হয়েছিল, পায়ের পাতা ডুবে যাচ্ছিল। আমার তাতে কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। এক অজানা শক্তি আমাকে নদীর দিকে টানছিল এবং আমি একটা অদ্ভুত ঘোরের মধ্যে চলছিলাম। জলের কলকল ধ্বনি ক্রমশ স্পষ্ট হচ্ছিল। ওখানে আলো ছিল না। মেঘলা আকাশের জ্যোৎস্নায় আবছা আলোয় যতটুকু দেখা যাচ্ছিল ততটুকুই। পিচ্ছিল মাটিতে আস্তে আস্তে পা ফেলে এগোচ্ছিলাম। নদীতে নেমে হাঁটু জলে গিয়ে দাঁড়ালাম। জলের মারাত্মক বেগ ছিল। চৈত্র মাসের শেষে কদিন প্রবল বৃষ্টি হয়েছিল, তার উপর সেদিন সকালবেলা বৃষ্টি হয়ে নদী খরধারা হয়ে উঠেছিল। মনে হচ্ছিল জলের তোরে উল্টে পড়ে যাবে। তবু দাঁড়িয়ে রইলাম। হাতের মশারিটা তাক করে জাল ফেলে দিলাম। কতক্ষণ দাঁড়িয়েছিলাম হুঁশ নেই। হঠাৎ মনে হলো নদীর ওপার থেকে কেউ একজন আমায় ডাকছে। স্রোত মারাত্মক হলেও ফাঁসির ঘাটে নদীটা খুব বেশি চওড়া ছিল না, এই 2-10 ফিটের মতো হবে। জলের প্রচন্ড গর্জনের মধ্যে হালকা ডাক, ও ভাই, ও ভাই। আবছা আলোয় লোকটাকে ভালো করে দেখতেও পাচ্ছিলাম না, শুধু হাত নাড়ানিটা বুঝতে পারছিলাম। আমি বললাম, এই। লোকটা বলল, কিনারে বেশি মাছ নেই, মাছ নদীতে এসো, অনেক মাছ পাবে। আমি আচ্ছন্নের মতো ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। কোমর পর্যন্ত নেমে গেলাম। তারপর আবার লোকটার হাত দেখতে পেলাম সামনের দিকে ডাকছে। তারপর গলা অবধি জলে নেমে গেলাম। আমার সাঁতার জানা ছিল না। একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে চলছিল। যখন হুঁশ এলো তখন নাকের মধ্যে জল ঢুকতে শুরু করেছে। শ্বাস নিতে পারছিলাম না, হাত পা অবসাদ। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে। কিন্তু কে যেন আমাকে শক্ত করে চেপে ধরে রেখেছে। এক বিন্দু নড়াচড়া করার শক্তি আমার নেই। গলাটাও যেন চেপে ধরেছে। মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছি না। শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম ছিল। সর্বশক্তি প্রয়োগ করে শক্তিটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু পেরে উঠছিলাম না। মৃত্যু অনিবার্য মনে হচ্ছিল। হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে ছেড়ে দিল। আমি হাঁসফাঁস করে জোরে জোরে শ্বাস নিতে নিতে হুড়মুড় করে নদী ছেড়ে ডাঙায় উঠে এলাম।
তারপর দৌড় দিয়ে বাড়ি ফিরে এলাম। দেখি সদর দরজা হাট করে খোলা, সবাই ঘুমোচ্ছিল। হাঁপাতে হাঁপাতে বাবাকে ডাকলাম। বাবা আমার চেহারা দেখে আঁতকে উঠলেন। আমার সারা গা ভেজা, হাঁটু অবধি কাদা। বললেন, কিরে, কোথায় গিয়েছিলি তুই? নদীতে। নদীতে। এই মাঝরাতে পাগল ঠাগল হলি নাকি? তারপর মাকে ডেকে আমাকে স্নান করিয়ে গা মুছিয়ে আমাকে বিছানায় শুয়ে দিলেন। পরদিন আবার ভয়ানক জ্বর। আমার আগের রাতের কীর্তি দেখে মা বাবাকে বললেন, ওকে নিশ্চয়ই ভূতে ধরেছে। মরাপুরেতে গেছিল তো, ওখানেই ধরেছে নিশ্চয়। ওকে ঝাড়ফুঁক করাতে হবে। কোচবিহার জেলার দিনহাটার এক প্রত্যন্ত গ্রামে এক মহিলা ওঝা ছিলেন। ওনার নাম ছিল কুন্তলা। খুব নাম ডাক ছিল। প্রত্যেক মঙ্গল ও শনিবার ওনার উপর দেবতা ভর করতেন। দূর দূরান্ত থেকে মানুষ ওনার কাছে আসত। উনি মানুষের ভূত ও ভবিষ্যৎ যেমন বলে দিতে পারতেন, তেমনই বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার সরল সমাধানও বলে দিতেন। গল্প শুনেছিলাম, অনেক বছর আগে উনি স্বপ্নাদেশ পেয়েছিলেন। তারপর থেকে প্রতি মঙ্গল ও শনিবার ওনার ভর হতো। আমি মাকে নিয়ে নির্দিষ্ট দিনে খুব ভোরে ওনার আস্তানায় গিয়ে পৌঁছলাম। তদিন জ্বরে একেবারে কাহিল হয়ে পড়েছিলাম, শরীরও শীর্ণ হয়ে পড়েছিল। আমি যাবার পর আরো 8-10 জন লোক ওখানে উপস্থিত হলো। কুন্তলা স্নান সেরে এসে মা কালীর মন্দিরে ঢুকে মায়ের সামনে ধ্যানে বসলেন। আমরা মন্দিরের বাইরে হাত জোর করে বসেছিলাম। লক্ষ্য করলাম ধীরে ধীরে ওনার হাবভাব যেন কেমন বদলে যেতে লাগলো। কাঁপতে লাগলো ঠোঁট দুটো, চোখ দুটো হয়ে গেল ঢুলু ঢুলু, কেমন যেন গো গো আওয়াজ করতে লাগলেন। মেয়েরা শঙ্খধ্বনি করতে লাগলো। সবাই বলল ওনার উপর দেবতা ভর করেছেন, আর সবাই উপর হয়ে প্রণাম করতে লাগলো। আমিও তাই করলাম। হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন। আমার দিকে তর্জনী নির্দেশ করে বললেন, দৌড়া দৌড়া দৌড়া, ভাগ এখান থেকে। আমি বিস্মিত হয়ে কাঠের মতো দাঁড়িয়ে রইলাম। উনি বললেন, এত বড় স্পর্ধা তোর! তুই দেবতার অমর্যাদা করিস! মরবি মরবি তুই অকালে! আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপা কাঁপা স্বরে বললাম, কেন, কি করেছি আমি? উনি বললেন, ভালো করে ভেবে দেখ মূর্খ, কি করেছিস? আমি জ্ঞান শূন্যের মতো বলে উঠলাম, কবে কি করেছি? মরাপুরেতে গিয়ে কি করেছিলি মনে করে দেখ। আমি আকাশ থেকে পড়লাম। মনে করতে লাগলাম সেদিন কি করেছিলাম। মৃত ভদ্রলোককে কটূক্তি করেছিলাম মনে পড়ল। এছাড়া তো আর কিছু মনে পড়ল না, কিন্তু তাতে তো দেবতার অসম্মান হবার কথা নয়। আমি করজোরে অনুরোধ করে বললাম, একটু স্পষ্ট করে বলুন, আমি ঠিক বুঝতে পারছি না। উনি নিরুত্তর হয়ে রইলেন। অনেকবার অনুরোধ করার পর বললেন, মাসান দেবতার কোপে পড়েছিস তুই, প্রায়শ্চিত্ত করগে যা। আর কোনো কথা বললেন না। পাশের লোকজনরা বলছিল, এবার পরের জন আসুন। এক বিবাহিত দম্পতি এগিয়ে এসে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আমি বাইরে বেরিয়ে এলাম। কিছুই বুঝতে পারছিলাম না, কি এমন অপরাধ করলাম যে মাসান বাবা আমার উপর অসন্তুষ্ট হলেন। আমার সঙ্গে তো আরো 3 জন ছিল, ওদের কিছু হলো না। কুন্তলার কথা অবিশ্বাসও করতে পারছিলাম না। মনে হলো একবার ওই শ্মশানে গিয়ে দেখি। জ্বরের দুর্বল শরীরেই সাইকেলে চড়ে মরা তোরসার ধারে শ্মশান ঘাটে দিনের বেলা উপস্থিত হলাম। ওখানে একটা বিশাল শিবের মূর্তি ছিল, কোনো মাসান মন্দির ছিল না। ওখান থেকে ফেরার পথে বাবুরহাট ব্রিজে ওঠার সময় খেয়াল করলাম ব্রিজটা রাস্তা থেকে অনেকটাই উঁচু। তোরসার বন্যার কথা মাথায় রেখে ব্রিজ ডিজাইন করার সময় হাই ফ্লাড লেভেল কনসিডার করে ইঞ্জিনিয়াররা ব্রিজটা এত উঁচু বানিয়েছিলেন। ব্রিজের পাশেই ব্রিজের লেভেল থেকে নিচে চোখে পড়ল চাটাইয়ের বেড়া দেওয়া একটা মাসান পাট, 3 দিক ঘেরা দেওয়া, সামনের দিকটা খোলা। নীল রঙের গাত্রবর্ণের মাটির মাসান বাবা পদ্মাসনে উপবিষ্ট, হাতে গদা, চোখমুখের ভীষণ আকৃতি। ছট করে দেখলে ভয় লাগে। হঠাৎ মনে পড়ল সেদিন রাতে শ্মশান থেকে ফেরার পথে আমার প্রচন্ড প্রস্রাব পেয়েছিল এবং আমি এই স্থানেই হালকা হয়েছিলাম। সেদিন রাতের অন্ধকারে খেয়াল করিনি। মাথায় যেন বাজ পড়ল।
কুন্তলা তাহলে ঠিকই বলেছিলেন, মাসান বাবা আমার উপর রুষ্ট হয়েছেন। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ রইল না। বাড়িতে এসে শুনলাম বাবুরহাটের মাসান অত্যন্ত জাগ্রত। ব্রিজটি তৈরি হওয়ার পর থেকে ওই স্থানে অসংখ্য পথ দুর্ঘটনা হতো। দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য ওই জায়গায় মাসান পাট বসানো হয়। এটাও শুনলাম মাসান পাট অতিক্রম করার সময় ড্রাইভাররা মাসানের সম্মানার্থে হর্ন না দিয়ে কেউ যায় না। সেই সময় দিনহাটার গোসিনিমারিতে 15 দিন ব্যাপী মাসান পূজা ও মেলা চলেছিল। প্রাচীন কামতাপুরের কামতেশ্বর রাজার গড় বা দুর্গ কাটার সময় ওখানে মাসান পাট প্রতিষ্ঠা করা হয়েছিল বলে এই মাসান গড়কটা মাসান নামে পরিচিত। প্রত্যেক বছর বৈশাখ মাসে গড়কাটা মাসানের মন্দিরের সম্মুখস্থ প্রাঙ্গণে 15 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় পুজো ও মেলা। আমি আরোগ্য বাবার আশায় ওখানে পুজো দেওয়ার জন্য হাজির হলাম। ওখানে গিয়ে দেখি কুন্তলয় মন্দিরে মাসান বাবার পূজারী ছিলেন। ওনাকে গিয়ে প্রণাম করলাম। আপনি তো সেদিন আমার সম্পর্কে যে কথা বলেছিলেন তা তো একেবারে সম্পূর্ণ সত্যি। উনি তখন সম্পূর্ণ অন্য মানুষ। বললেন, আমার তো কিছু মনে পড়ছে না ভাই। ভর ওঠার সময়ের কোনো কথাই তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসার পরে আমার মনে থাকে না। তখন যা ঘটে সবটাই ঈশ্বরের ইচ্ছায়। আমি ওনাকে সেদিনকার কথা মনে করিয়ে দিলাম। উনি আমাকে পুজোর জন্য সরঞ্জাম জোগাড় করতে বললেন। পুজোর উপকরণ হিসেবে আঁটিয়া কলা, ঘটিতে পাতা দই, চিরা নৈবেদ্য, চাল ভাজা ইত্যাদি এনে কলা পাতার উপর রাখলাম। বলি হিসেবে উৎসর্গ করেছিলাম একজোড়া কবুতর। কুন্তলা আমাকে ঠাকুরের সামনে কাঠের পিঁড়িতে বসিয়েছিলেন। তারপর একটা ধাতুর পাত্রে জল নিয়ে মন্ত্র উচ্চারক পূর্বক আমার গায়ে ছিটিয়ে দিচ্ছিলেন। পুজো শেষে কলা পাতা, নৈবেদ্য ইত্যাদি একসঙ্গে বেঁধে নদীতে ফেলে দিয়েছিলাম। এভাবে পূজা করার ফলে আমার জ্বর কমে গিয়েছিল এবং মাঝরাতে মাছ ধরতে যাওয়ার মতো মানসিক বিকৃতিও আর কখনো হয়নি। মাসানের কোপ থেকে রক্ষা পেয়েছিলাম। মাসান দেবতা সম্পর্কে দু একটা কথা বলেই শেষ করছি। উত্তরবঙ্গের জেলাগুলিতে মাসান দেবতার প্রভাব কিন্তু অত্যন্ত বেশি, আর রাজবংশী সম্প্রদায়ের অন্যতম প্রধান দেবতা মাসান। মাসানের জন্ম বৃত্তান্ত সম্পর্কে প্রচলিত লোককথা হল, একদিন মা কালী একাকী নদীতে স্নান করতে যাচ্ছিলেন। হঠাৎ সেখানে ধর্মদেবতার আবির্ভাব ঘটে। এরপর উভয়ের মিলনের ফলে জন্ম হয় মাসানের। মাসান ভয়ঙ্কর দেবতা, সবাই তাকে ভয় করে। লোকালয়ে মাসানের অধিষ্ঠান হয় না। কোনো নির্জন নদীর ধারে মা কালীর পাটের পাশে কোথাও বট বা শেওড়া গাছের নিচেই দেবতার অধিষ্ঠান হয়ে থাকে। প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগ থেকে আরোগ্য কামনায়, প্রাকৃতিক বিপর্যয় ও পথ দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য মাসান দেবতার আরাধনা হয়ে থাকে। আমি অজ্ঞানবশত ভুল করে মাসান দেবতার কোপে পড়ে বিকারগ্রস্ত হয়েছিলাম এবং পরে তার কৃপায় মুক্তিও পেয়েছিলাম। গ্রামীণ সমাজের মানুষ আজও বিপদ মুক্তির জন্য মাসান বাবার দ্বারস্থ হন এবং ধুমধাম করে তার পুজো সম্পন্ন হয়। আমিও সেই যাত্রায় রক্ষা পেয়েছিলাম। তাই আজও কোনো বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলে মনে মনে বাবাকে ডাকি এবং বিপদকে জয় করার পর নিজের মনেই বলে উঠি, জয় মাসান বাবার জয়, জয় মাসান বাবার জয়। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা। লেখক অমিতাভ সাহার কলমে গড়কাটা মাসান অবলম্বনে পদ্মদহের প্রীতিনী। গল্প পাঠে ছিল ব্রতদীপ, অন্যান্য চরিত্রে ছিল শুভম, কৌশিক, খুশি, ব্রহ্মা, শুভদীপ সাহা এবং সূর্য। শব্দ সংযোজন এবং আবহে ছিলাম আমি শুভম, প্রচ্ছদে ক্রিয়েটোম্যানিয়া। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে একটু লাইক, শেয়ার and subscribe our channel and obviously press the bell icon for getting the notifications of our new updates. বেশ, তাহলে আজকের মতো চলি। খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের পরবর্তী উপস্থাপনা নিয়ে। শুভরাত্রি।